আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে একটা মানুষ একটা ছোট্ট পদে এসে বাংলাদেশটাকে এমন জঘন্য অবস্থায় নিয়েছে। প্রেস সচিব পদে থেকে বাংলাদেশে কোন সরকারের মুখপাত্র, আচ্ছা আজকে ইউনূস সরকার আসার পরপরই ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম 2 মাসের মধ্যে বিতর্কিত হয়ে গিয়েছিল না? আর 6 মাসের মধ্যে তো চরম বিতর্কিত। ধরেন আগস্টে সরকার গঠন হয়েছিল, তারপরে ফেব্রুয়ারি 23-এর অতি উৎসাহী হয়ে আওয়ামী লীগ বিরোধী অতি সাজসজ্জা, যদিও সাকিব আল হাসানের ইলেকশনে তাকে দেখা গেছে, আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের সামনে তাকে দেখা গেছে সে ওই বইমেলায় গিয়ে শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিনের ছবি ফেলে, তারপরে উল্টা ফল কি হইলো, তার নামের আগে ডাস্টবিন শব্দটা বসে গেল। এবং এই দেশে যত রকম অপকর্ম হয়েছে, অপকর্মের পিছনে এই লোকের সুস্পষ্ট ইঙ্গিত ছিল যে এখনো বহাল তবিয়তেই বাংলাদেশে বসে আছে, বিএনপি সরকার তাকে কিছু করছে না। এই লোকেই মবকে জাস্টিফাই করেছে, মবকে বলেছে প্রেশার গ্রুপ। এই লোকেই বাংলাদেশের মিডিয়াকে কিভাবে তটস্থ করেছে আমরা জানি, আমরা হারে হারে জানি। তার উস্কানিতে প্রতিটা হাউজে, প্রত্যেকটা অফিসে মব নায়করা, মববাজরা বসেছে, জনকণ্ঠের মতো পত্রিকার দখল হয়েছে এবং মববাজদের অন্যতম পৃষ্ঠপোষক হয়ে উঠেছিল শফিকুল আলম। ডক্টর ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময়ে মিডিয়া যেই স্বাধীনতা ভোগ করেছে তার ন্যূনতম স্বাধীনতা ভোগ করেনি। মানে আওয়ামী লীগ সরকারের সময় স্বাধীনতা নষ্ট হয়েছে, খর্ব হতে হতে যে তলানিতে গেছিল, সেই তলানি থেকে আরো অথই সাগরে ডুবিয়ে দিয়েছিল এই শফিকুল আলমরা। তারা প্রত্যেকটা হাউজে নজর রাখতো। আমি তো বলেছি, আমি আপনাদেরকে অসংখ্য ব্যক্তিগত উদাহরণ দিয়ে বলেছি যে প্রথম আলোর সঙ্গে যখন আলাপ হয়েছে, প্রথম আলোকে আমরা যখন বলেছি যে আপনারা কেন অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেন না, তখন বলেছে আমাদের এখানে মব হয়, গরু জবাই করতে চায়। শেষ পর্যন্ত কি হয়েছে? প্রথম আলো তার পিঠ বাঁচাতে পেরেছে। সেই শফিকুল আলমের আরেকটি কুকীর্তি প্রকাশ হয়েছে, ছোট্ট করে আমি এই কুকীর্তিটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাংবাদিক মহিউদ্দিন সরকার আমাকে ফোন করে হুমকি দেন সাবেক প্রেস সচিব। কিভাবে সেটা? ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিতর্কিত প্রেস সচিব শফিকুল আলম ফোন করে ঢাকা পোস্টের সাবেক সম্পাদক মহিউদ্দিন সরকারের চাকরি খাওয়ার হুমকি দিয়েছিলেন। এর কিছুদিন পরে একটি সংবাদ প্রকাশের ঘটনায় তাকে তলব করা হয় তথ্য মন্ত্রণালয়ে। ব্যক্তিগতভাবে ফোনে হত্যার হুমকি সহ সন্তানদের স্কুল থেকে তুলে নেওয়ার হুমকিও আসতে থাকে। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে লন্ডনে পরিবার সহ পাড়ি জমাতে বাধ্য হন প্রায় 3 দশকের অভিজ্ঞ এই সাংবাদিক। বিশ্ব মুক্ত সংবাদ মাধ্যম দিবসে অন্তর্বর্তী সরকারের সময়ে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে সাংবাদিক মহিউদ্দিন সরকার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আমি এই ফাঁকে বলে নেই, আমাদের উচ্চ আদালতে আপিল বিভাগের সাংবাদিকদের এজলাসে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে আজকে সাংবাদিকরা মুখে কালো কাপড় বেঁধে উচ্চ আদালতের সামনে মেইন রোডে তারা প্রতিবাদ জানিয়েছে। সাবেক প্রেস সচিব শফিকুল আলমের কাছ থেকে সরাসরি হুমকি পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সেই মহিউদ্দিন সাহেব, দিন তারিখ ঠিক মনে নেই, অফিস শেষে জিম করে প্রতিদিনকার মতো গুলশান 1-এর গ্লোরিয়া জিন্স কফি শপে আড্ডা দিচ্ছিলাম। আনুমানিক 10:15টার দিকে হঠাৎ মোবাইল ফোন বেজে উঠল। প্রেস সচিব শফিকুল ভাইয়ের ফোন। কি যেন একটা নিউজ নিয়ে কথা বললেন, বেশ উত্তেজিত মনে হলো। আমি স্বভাবসুলভ ভঙ্গিতে রাগ ভাঙানোর চেষ্টা করে বিষয়টা দেখছি বলে ওনাকে স্বাভাবিক করার চেষ্টা করলাম, কিন্তু না, উনি মালিকের কাছে অভিযোগ, চাকরি খেয়ে দেয়া সহ আরো কি যেন বললেন। বিষয়টিকে যখন অন্যরকম মনে হওয়ার কথা জানিয়ে মহিউদ্দিন সরকার লেখেন, শফিক ভাইয়ের সঙ্গে জাগো নিউজ থেকে আমার সম্পর্ক ও পরিচয়, এরা কাকের মাংস খেয়েছে এরা। মাঝে মাঝে কথা হতো, কিন্তু সেদিন বিষয়টা মেনে নিতে পারছিলাম না। মাঝে মাঝে সহকর্মীদের কাছ থেকে শুনতাম ডক্টর ইউনূসের প্রেস উইং ঢাকা পোস্টের ব্যাপারে খুবই নেগেটিভ। এরপর দীর্ঘ পোস্ট, সেই দীর্ঘ পোস্টে এই মহিউদ্দিন সাহেব কিভাবে দুইটার মামলার আসামি হয়েছেন, তার নামে বাড্ডায় হত্যা চেষ্টার মামলা হয়েছে, তারপর দেশের বাইরে তিনি পালিয়ে গেছেন, গত কোরবানি ঈদের পরের দিন পরিবার নিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তার বাচ্চা কাচ্চাকে পড়াশোনা বন্ধ করিয়ে দিয়েছিলেন এই শফিকুল আলমদের উৎপাতে। আর তারা কিনা বড় গলায় বলেছে তখন যে বাংলাদেশের মিডিয়া নাকি সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করেছে ইউনূস আমলে। ছি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই এই শফিকুল আলমদের এখনো দিব্যিচে ঘুরে বেড়ানোর পেছনে যাদের হাত আছে তাদের প্রতি। আপনারা জানেন, বাংলাদেশে বর্তমানে যে একটি সরকার কার্যক্রম চালাচ্ছে সেটি আসলে
এমন একটি সরকার, যেই সরকারটি বিরোধী দলের সাথে ভেতরে ভেতরে আতাত করে রাষ্ট্র পরিচালনা করে। তো বিরোধী দল সরকারকে সহযোগিতা করবে, রাষ্ট্র পরিচালনায় সহযোগিতা করবে, এটা তো ভালো জিনিস, এটা খারাপের কিছু না। কিন্তু এখানে আসলে এই ভালোটার মূল কথা হচ্ছে, সরকারের সাথে তাদের মূল কানেকশনটা হচ্ছে যে তোমরা মুক্তিযুদ্ধের ধ্বজাটা ধরে রাখো কয়েকজন মিলে, আর যিনি প্রধান নেতা সংসদের, তিনি ভেতরে ভেতরে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সাথে একটা ঐক্য গড়ে তুলেছে। তার ঐক্য গড়ে তোলার পেছনে তার একটা পরিকল্পনা আছে। তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনারা অনেকেই প্ল্যানটি জানেন না। সেই প্ল্যানটি কিন্তু তিনি সংসদে এসে দেখিয়ে দিয়েছেন। প্ল্যানটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে অফিসিয়ালি, অর্থাৎ পার্লামেন্টের প্রসিডিংয়ের ভেতর দিয়ে তিনি তাদের কার্যক্রমটিকে নিষিদ্ধ রেখেছেন। তার মানে যে ডক্টর ইউনূসের সময়ে যেইভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি, অসাম্প্রদায়িক চেতনার শক্তি, সংখ্যালঘুদের শক্তি এবং সাংস্কৃতিক সেবীদের শক্তি, শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীদের শক্তি, সেই শক্তিটাকে কোনো না কোনোভাবে দাবিয়ে রাখতে হবে। দাবিয়ে রেখে ৭১ বিরোধীদেরকে দিয়ে নতুন একটি ন্যারেটিভ তৈরি করে এই দেশটিকে ভিন্ন খাতে পরিচালিত করার একটি ষড়যন্ত্র। তার এই প্ল্যানটি অন্য কেউ বুঝুক বা না বুঝুক, আওয়ামী লীগের মানুষ কিন্তু এতদিনে বুঝে গেছে। এখন বিষয়টা হচ্ছে, সামনে একটি নির্বাচন আছে। নির্বাচনটি কি? নির্বাচনটি হচ্ছে যে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন। এই সিটি কর্পোরেশনের নির্বাচনটি খুব সহসাই হবে এটা আমি বিশ্বাস করি না, কিন্তু যদিও হয় সেই ক্ষেত্রে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে বলে শুনেছি যে একটি জামাতকে উপহার হিসেবে দিবে, আর একটি তারা নেবে। এখন উত্তর না দক্ষিণ সেটা নিয়ে একটু সমস্যা চলছে, কে উত্তর নেবে আর কে দক্ষিণ নেবে, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যুটি হচ্ছে, যদি নির্বাচন হয় আর আওয়ামী লীগ যদি নির্বাচনে রাজনীতি করার সুযোগ না পায়, তাহলে কিন্তু এবার বিএনপি সবচাইতে বড় লেসনটা পাবে। কারণ এই ২৬ সালের ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে যে নির্বাচনটি হয়, স্বাধীনতার সপক্ষের মানুষ যারা সরাসরি আওয়ামী লীগের সাথে যুক্ত নয়, কিন্তু অসংখ্যবার নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছে, অর্থাৎ জন্মবধি বাংলাদেশের জন্মের পর থেকে তারা আওয়ামী লীগের ভোটার ছিল। কিন্তু এইবার তারা নুরুল কবির যেমনটা বলেছিলেন, নাকে কাপড় দিয়ে তারা ধানের শীষে ভোট দিয়েছিল। সেই ভোটের পর তাদের নাকে কাপড় দেওয়া, যে গন্ধের ভয়ে তারা নাকে কাপড়টি দিয়েছিলেন, সেই গন্ধটি আরও দুর্গন্ধ আকারে প্রচার পেয়েছে। এখন তারা এবার কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে না থাকে, আওয়ামী লীগ যদি থাকে, সত্যিকারের নির্বাচন হয়, বিএনপি জিততে পারে, আওয়ামী লীগও জিততে পারে, কিন্তু জামাত জিতার কোনো সম্ভাবনা নেই। কারণ ঢাকা শহর জেলে, কামার, কুমার, মুচি, গার্মেন্টস কর্মী, শ্রমিক, নানান শ্রেণী পেশার লোক, ছাত্র, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল, কলেজ, মাদ্রাসা সব মিলিয়ে ১২ রকমের মানুষ বসবাস করে এই ঢাকা শহরে। এই ১২ রকমের মানুষের মধ্যে যারা সংস্কৃতিকর্মী, যারা বুদ্ধিজীবী, তারা সমাজসেবী, অসাম্প্রদায়িক চেতনার যারা ধারক এবং বাহক, তারা কিন্তু জামাতকে বিশ্বাসও করে না, ভোটও দেয় না। কারণ জামাত হলো জন্ম মুনাফিক। এদের যদি ইতিহাসটা আপনি কেটে দেখেন, তাহলে মুনাফিকই আপনি দেখবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে তারেক রহমান তিনি যা করেছেন, যে পার্লামেন্টে যদি এই নির্বাচনের আগে, অর্থাৎ সিটি কর্পোরেশনের নির্বাচনের আগে যদি আওয়ামী লীগের উপরে যে কার্যক্রম নিষিদ্ধ করে যে বিলটি তিনি সংসদে পাশ করিয়ে দিয়েছিলেন, এটি তারেক জিয়ার নিজের বিল নয়। এই বিলটি করেছিলেন অর্ডিন্যান্স আকারে প্রেসিডেন্টকে দিয়ে, কখন? যখন ডক্টর ইউনূসের অবৈধ সরকার ছিল। পরবর্তীতে তারেক রহমান সেটি তার পার্লামেন্টে পাশ করিয়ে দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ যদি এইরকমভাবে রাজনীতি করার সুযোগ থেকে বঞ্চিত হয়, তাহলে আওয়ামী লীগের লোক বিএনপির প্রতি বিশ্বাস রাখবে, এটা আর ভাববার কোনো কারণ নেই। তারেক রহমানের প্রতি আস্থা রাখবে, এটা ভাববার কোনো কারণ নেই। এবং এর ফলশ্রুতিটা ডেঞ্জারাস রকমের বিএনপি টের পাবে যদি নির্বাচন হয়। আর নির্বাচন না হয়ে যদি তারা সিলেক্ট করে নেয়, আমি আর মামু, আমরা আর মামুরা, মামুদেরকে একটা দিল উত্তর বা দক্ষিণ, আর ওনারা উত্তর বা দক্ষিণ একটা রাখলেন, সেটা আলাদা কথা। কিন্তু যদি নির্বাচন হয়,
যেই আন্দোলনটি হয়েছিল 24-এর গণ আন্দোলন আমরা শুনি, সেই আন্দোলনটির ভিত্তি যদি গণতন্ত্র হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি সামাজিক মর্যাদাবোধ হয়, মূল্যবোধ হয়, সেই আন্দোলনটির ভিত্তি যদি বাংলাদেশের জনগণ হয়, তাহলে নির্বাচনটি তো জনভিত্তিক হওয়া উচিত ছিল, থাকবে। সেই ক্ষেত্রে তারেক রহমানের জন্য অশনি সংকেত, হয় তিনি উইথড্র করবেন আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, আর তা না হলে তিনি সমুদ্রের গর্জন শুনবেন। আপনারা জানেন সাম্প্রতিক এই মে মাসের 13 এবং 14 তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন। প্রতি বছরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। সেই নির্বাচনে যেই কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারে। সেইখানে আওয়ামী লীগ বা বিএনপির কোনো প্রতীক নিয়ে দলীয়ভাবে কোনো নির্বাচন হয়নি, কখনো হয় না, হয়নি, এবারও হচ্ছে না। কিন্তু যেই সব মানুষের সাথে আওয়ামী লীগের সম্পর্ক রয়েছে, অর্থাৎ কোনোদিন তারা আওয়ামী লীগ করেছে বা আওয়ামী মনা ছিল, তাদেরকে এবার নির্বাচনে সমস্ত মনোনয়নগুলোকে অবৈধ ঘোষণা করা হয়েছে। যেটা নিয়ে আমি একটি সংবাদ সম্মেলনও করেছিলাম লন্ডনে 29 এপ্রিলে। এখন আমাদের মূল কথা হচ্ছে, যদি একটি বিচারাঙ্গন, সেখানেই যদি মানুষ তার অধিকার না পায়, তাহলে এই বিচার বিভাগ, এই যে বিচার সুপ্রিম কোর্ট সারা দেশের মানুষকে জাস্টিস দিবে কি করে? যারা আপনারা জানেন বেঞ্চ এবং বার, এই দুইটি প্রতিষ্ঠান, বার হচ্ছে লয়ারদের বার, আর বেঞ্চ হচ্ছে জাজদের বার, যেখানে জাজরা বসে। তো এই জাজদের মধ্যে এবং এই লয়ারদের মধ্যে সেতু বন্ধনের ভিতর দিয়েই কিন্তু একটি বিচার ব্যবস্থা ত্বরান্বিত হয়, সুষ্ঠু হয় এবং জনবান্ধব হয় এবং গ্রহণযোগ্য হয়। সেই জন্য এই বার এবং বেঞ্চের কোঅপারেশন খুবই জরুরি। এখানে এই সুপ্রিম কোর্ট বারে এই রকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কোনো একটি রিটও করল না। কারণ এটি তো একটি বিধিবদ্ধ প্রতিষ্ঠান, বাংলাদেশ বার অ্যাসোসিয়েশন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট যেই কোনো ঘটনা, মানে আইনের সাথে সম্পৃক্ত, কারো অধিকারের সাথে সম্পৃক্ত, মৌলিক মানবাধিকারের সাথে সম্পৃক্ত কোনো ঘটনা যদি বাংলাদেশে ঘটে, সেটা কোনো ব্যক্তি উদ্যোগ না নিলেও জনস্বার্থে সুপ্রিম কোর্ট সুমোটো দিতে পারে। অর্থাৎ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের সেই ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও বাংলাদেশ সুপ্রিম কোর্টের এখন পর্যন্ত কোনো সুমোটো আমরা দেখিনি। কেন দেখিনি? কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট যে স্বাধীন আমরা বলি, এই স্বাধীনতার নজির, এটা হচ্ছে এই স্বাধীনতার লক্ষণ। আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারকদেরকে মানে কোর্টে গিয়ে গালিগালাজ করছে, কোর্টে গিয়ে মানে শারীরিকভাবে প্রহার করার চেষ্টা করা হচ্ছে। ঠিক এই রকম অবস্থায় সুপ্রিম কোর্টের কি আদৌ কোনো বিচার করার ক্ষমতা আছে? যদি থাকে আমরা সেটা দেখতে চাই। এরপর আসেন, এই যে বাংলাদেশে কটা দিন পার্লামেন্ট গেল, পার্লামেন্টে প্রধানমন্ত্রী তিনি বক্তৃতা দিয়েছেন। তার বক্তৃতা শুনে জাতি কি দিক নির্দেশনা পেয়েছে? উনি 17 বছর বিদেশে থেকেছেন, 17 বছর পরে এসে প্রধানমন্ত্রীর গরম চেয়ারে বসেছেন। এই চেয়ারের এখন যে মাহাত্ম্য কি, আমরা সেটা বুঝতে চাই, আমরা সেটা জানতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চেয়ারে বসেছেন একদিন, খালেদা জিয়া বসেছেন, এরশাদ বসেছেন, জিয়াউর রহমান বসেছেন, সেখানে খুনি মোস্তাকও বসেছেন এবং বসেছেন আরও অনেকে। এখন এই আজকের দিনে এসে আপনারা অ্যাসেসমেন্ট করার কম সময় পেয়েছেন, কিন্তু একটা বিষয়ে বাংলাদেশের মানুষের এবং পত্রপত্রিকায় নিউজ মিডিয়াতে সবচাইতে যেটা বেশি কনসার্ন, সেটা হলো আমেরিকার সাথে একটি চুক্তি, যে চুক্তিটির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে বলে সবাই বলছেন। সংসদে কি সরকারি দলের কোনো সদস্য অথবা বিরোধী দল, জামাত, যারা সারা জিন্দিগিভর গোলামি চুক্তি বলতে বলতে মুখের দুই পাশ দিয়ে ফেনা তুলে ফেলছে, তাদেরকে কি দেখেছেন যে সংসদে এই বিষয়টি নিয়ে একটু কথা বলার জন্য বলেছেন? বলেননি। কারণ তাদের যে আব্বা, যারা তাদেরকে
এবং এই বিএনপি জামাতকে ক্ষমতায় নিয়ে আসছে, সেই আব্বারা রাগ হয়ে যাবে। সেই আব্বাদের ভয়ে বিএনপি সংসদ সদস্যরা অথবা জামাতের সংসদ সদস্যরা অথবা এনসিপির সংসদ সদস্যরা যারা নয়া বন্দোবস্ত চায়, নয়া বন্দোবস্তের লক্ষণ দেখছেন? নয়া বন্দোবস্তের লক্ষণ হলো দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব 7 সাগর 13 নদী 27,000 কিলোমিটার দূরে আমেরিকার হাতে তুলে দেওয়া। এই হলো বাংলাদেশ, এই হলো নতুন প্রজন্মের যাদের প্রতি আপনারা আস্থা স্থাপন করতে চেয়েছিলেন, সেই কুলাঙ্গাররা খেতে খেতে পেট ফুলিয়ে ফেলছে। আসুন এই কুলাঙ্গারদের আমরা বর্জন করি। সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা, এই প্রশ্নটা এখন ঘুরে ফিরে সামনে আসছে। কারণ বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার প্রতিপাদ্য স্লোগানে বলেছেন সবার আগে বাংলাদেশ। তার পূর্বে যিনি ক্ষমতায় ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছিলেন বাংলাদেশ কারো কাছে যাবে না, বাংলাদেশের কাছে সবাই চলে আসবে। এই দুটি প্রতিপাদ্য বিষয়ের বাস্তব চিত্র কি, সেটা নিয়ে আজ খুব সংক্ষেপে কয়েকটি কথা বলব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মাত্র 5 দিন পূর্বে তড়িঘড়ি করে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হয়েছে বাংলাদেশের সঙ্গে আমেরিকার। কি দরকার ছিল? 5 দিন পরে তো একটি নির্বাচিত সরকার আসবে, কেন এত তড়িঘড়ি? বিশ্লেষকদের বক্তব্য, যে শর্তে যে চুক্তিতে ইউনূসকে একটি রাষ্ট্র ক্ষমতায় বসিয়েছিল, তাদের সেই শর্ত তাদের সেই চুক্তি পূরণের জন্যই এই এগ্রিমেন্ট করা হয়েছে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয়, আমেরিকার থেকে বোয়িং অর্থাৎ বিমান সহ অপরাপর সামগ্রী কিনতে হবে এবং কোনো দর কষাকষি করা যাবে না। তারা যে দরে দিয়ে দেবে, যে মূল্যে দিয়ে দেবে, সেটাই কিনতে হবে। আমাদের প্রয়োজনীয় সামগ্রী বৃহৎ রাষ্ট্র চীন এবং রাশিয়া থেকে আমরা কিনতে পারবো না তাদের অনুমতি ছাড়া। অর্থাৎ আমার মাথার উপরে তার সার্বভৌমত্ব, তার হুকুম, তার খবরদারি, আমি তার গোলামিতে। অর্থাৎ আমার নিজের কোনো স্বকীয়তা থাকবে না এবং এমন মূল্যে মালামাল কিনতে হবে যার চেয়ে অনেক কম মূল্যে আমরা বাইরের থেকে কিনতে পারি। ধরুন যদি গমের কথা বলি, বিদেশ থেকে আমরা বাজার যাচাই বাছাই করে কম মূল্যে গম আনতে পারবো, তা কেনা যাবে না, আনতে হবে তাদের কাছ থেকে। কৃষি জাতীয় পণ্য আনতে হবে তাদের কাছ থেকে। আমার যদি বিমানের প্রয়োজন হয় বোয়িং, আমি দর কষাকষি করে ফ্রান্স সহ অন্যান্য দেশ থেকে আনতে পারতাম, তা পারবো না। তারা যে মূল্য নির্ধারণ করে দেবে সেই মূল্যে তাদের কাছ থেকে আমার আনতে হবে। সবচেয়ে ডেঞ্জারাস, অন্য কোনো দেশের থেকে খুব প্রয়োজনীয় কিছু কিনতে গেলে তার অনুমতি নিতে হবে। তাহলে আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব কোথায়? এটাকে বলে গোলামি চুক্তি। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ সবসময় স্লোগান দিয়ে বলতেন, আজাদি না গোলামি, গোলামি না আজাদি, দিল্লি না ঢাকা। তারা কখনো স্লোগান দিয়ে বলেন নাই ইসলামাবাদ নাকি ঢাকা, ঢাকা না আমেরিকা, তারা বলেন নাই। সেই মানুষগুলো কিন্তু এখন পার্লামেন্টে অনেকে গেছেন, অনেকে পার্লামেন্টের বাইরে আছেন, তাদের মুখে কুলুপ এঁটে বসে আছে। তারা কেউ বলছে না যে এই জাতীয়টা ভয়ঙ্কর চুক্তি নিয়ে টেলিভিশনে, পত্রপত্রিকায়, বিভিন্ন মিডিয়ায় আলোচনা হচ্ছে, এটা সংসদে নিয়ে আসা হোক। সংসদে আনার জন্য বিধান আছে, একটা নোটিশ দিলে এটা নিয়ে আলোচনা করতে সংসদ বাধ্য। কেউ কথা বলছে না, না জামাত ইসলামী, না এনসিপি, না অন্যান্যরা। এমনকি সোচ্চার হয়ে থাকা জুনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ, তারাও মুখে কুলুপ এঁটে বসে আছেন। কেউ কোনো কথা বলছেন না, যারা সবসময় বলতেন আজাদি না গোলামি। এখন যে গোলামি চুক্তিটা হলো, এ নিয়ে কেউ কথা বলছেন না। একমাত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা কথা বলতে গেলে তাকে টেকনিক্যালিটি দেখিয়ে স্পিকার তার আলোচনা বন্ধ করে দেন। তিনি নোটিশ দিতে গেলে যে নোটিশে সমর্থক দরকার, সেই সমর্থক হয়তো তার নেই।
কিন্তু তারপরে রুমিন ফারহানা চেষ্টা করেছেন। এ জাতীয় চুক্তি করতে হলে রাষ্ট্রের রাজনৈতিক প্রতিনিধিত্ব নির্বাচিত সরকার হতে হয়। ইউনূস সরকার কি তা ছিলেন? খুবই ইম্পর্ট্যান্ট কথা। শেখ হাসিনা দেশ ছাড়ার পরে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সুপ্রিম কোর্টে একটা রেফারেন্স পাঠিয়ে বলেছিলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে চান। সুপ্রিম কোর্ট অত্যন্ত সতর্কতামূলকভাবে বলেছে, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসাবে জরুরি নির্বাহী কার্য সম্পাদনের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা নিয়োগ এবং তাদের শপথ পড়াতে পারেন। মনে রাখবেন, জরুরি নির্বাহী কাজের জন্য। বিদেশের সঙ্গে এ জাতীয় বড় একটা চুক্তি কি জরুরি নির্বাহী কাজের আওতায় আসে? অবশ্যই না। তার কাজটা ছিল রুটিন ওয়ার্কটা, যেটা আর্জেন্ট এক্সিকিউটিভ ফাংশন, কেবলমাত্র সেটা। তার বাইরে গিয়ে করেছেন। 5 দিন পরে নির্বাচিত সরকার আসবে, তাদের জন্য অপেক্ষা রাখলেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি লন্ডনের চাথাম হাউসে বিবিসি সাংবাদিকরা যখন বলছিল তড়িঘড়ি করে কেন বিভিন্ন চুক্তি আপনি করছেন, তখন তিনি বলছিলেন বাংলাদেশের লোকরা এসব বোঝে না, তারা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। অর্থাৎ ভোটারদের অসম্মান করে ভোটাররা বোঝেন না, উনি সব বোঝেন। এইভাবে উনি এই চুক্তি করে গেলেন। দ্বিতীয়ত, এই চুক্তির বিষয় মহামান্য রাষ্ট্রপতিকে জানাতে হবে, এটা সাংবিধানিক বিধিবিধান, বাধ্যতামূলক বিধিবিধান। মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন বলেছেন অতি সন্তর্পণে এগুলো করা হয়েছে, তাকে কিছুই জানানো হয়নি। তাহলে সংবিধান লঙ্ঘন হয়েছে। এক হচ্ছে ইউনূসের কোনো ক্ষমতা ছিল না, দ্বিতীয় হচ্ছে সংবিধান লঙ্ঘন হয়েছে, তৃতীয় হচ্ছে এটা রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্বার্থ বিরোধী। তার পরবর্তী হচ্ছে যে সরকার ক্ষমতা এলেন, যে পার্লামেন্ট গঠিত হলো, সেই পার্লামেন্টে এই বিষয়কে উপস্থাপন করতে হবে। কারণ রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের স্বার্থ জড়িত, সেখানে এটা উত্থাপিত হচ্ছে না এবং সেটা নিয়ে কোনো আলোচনার ব্যবস্থা করা হচ্ছে না। তাহলে কি ইউনূস ক্ষমতা আসার জন্য যে চুক্তি করে এসেছিল অন্য দেশের স্বার্থ নিশ্চিত করার, তার ধারাবাহিকতায় এখন যারা আছেন তারাও সবার আগে বাংলাদেশ, এটা সঠিক নয়। সবার আগে ক্ষমতায় টিকে থাকা, এটাই কি সঠিক? তাহলে ইউনূসের যে স্লোগান ছিল আমরা কারো কাছে যাব না, সবাই আমাদের কাছে আসবে, তারেক রহমান প্রধানমন্ত্রী, তার স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু সবার আগে বাংলাদেশকে বিকিয়ে দিয়ে যে স্বার্থ বিসর্জন দেওয়া গোলামি চুক্তি হলো, সেটা কি তিনি অ্যাপ্রুভ করে যাবেন? তাহলে সবার আগে বাংলাদেশ নাকি সবার আগে ক্ষমতা? আলোচক, বিশ্লেষক, অর্থনীতিবিদদের অভিমত সবার আগে ক্ষমতা নিয়ে ডক্টর ইউনূস এবং তার উত্তরাধিকারীরা বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়ে গোলামি চুক্তি করেছেন, যার সঙ্গে জামাত ইসলামী এবং বিএনপি জড়িত মর্মে, সম্মতি দিয়েছে মর্মে বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন তাদের সম্মতিতে এই চুক্তি হয়েছে। আর যারা চিৎকার করে কথা বলতেন, জোনায়েদ সাকি, আন্দালিব রহমান পার্থ সহ অন্যান্যরা, এনসিপির নাহিদ সহ অন্যান্যরা, তারা মুখে কুলুপ এঁটে বসে আছেন। তাহলে পরিষ্কার, দেশ নয়, দেশের স্বার্থ নয়, সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে ক্ষমতা এবং ক্ষমতার ভাগাভাগি। এই অপরাধ, এই অন্যায় একদিন টিকবে না, ততক্ষণে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। তাদের কাছে সবার আগে ক্ষমতা, সবার আগে বাংলাদেশ নয়। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তিনি একটি থানায় গিয়ে কি বলছেন সেটি নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল প্রধানমন্ত্রী নির্বাচিত হবার পরে প্রথম শ্বশুর বাড়ি সিলেট এলাকায় গেলেন। ইউরোপীয় আইনজীবী সমিতির পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি চিঠি লেখা হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি থানার পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছেন। কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে রাখি যে গত এপ্রিলের সম্ভবত 26 তারিখে পুলিশের যে কনফিডেন্সিয়াল শাখার যে ডিআইজি তিনি একটি একান্ত
কনফিডেন্সিয়াল একটি চিঠি লিখেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আপনারা জানেন যে বাংলাদেশের মানে সারা দেশ জুড়েই বিভিন্ন থানায় এই বর্তমান ক্ষমতাসীন বিএনপির নেতাদের বিভিন্ন রকমের উপদ্রব বেড়ে চলছিল। তারা থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনছে, যখন তখন যার বিরুদ্ধে মামলা করছে, ওসিকে রীতিমতো হুকুম করছে। কিন্তু এটা ঢাকার মধ্যে খুব একটা আমরা এর আগে দেখি নাই। কিন্তু এইবার বিএনপি ক্ষমতায় এসে যেটা হয়েছে যে ঢাকাতেও বিভিন্ন থানায় পুরা বিএনপির দৌরাত্ম্য শুরু হয়েছে। অনেক থানায় গিয়ে দেখা গেছে যে ওসির চেয়ারে বিএনপির স্থানীয় নেতা বা বিএনপির কোনো মাস্তান নেতা সেখানে বসে আছে এবং সে সেখানে বসে থানার বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে আসামি ধরা, ছাড়ানো, আবার সালিশ বসানো থানার মধ্যে বিভিন্ন কার্যক্রম করছিল যেটা আইন দ্বারা পারমিটেড না। তো পুলিশের পক্ষ থেকে অত্যন্ত বিনয়ের সাথে খুবই পরিশীলিত ভাষায় একটি চিঠি লেখা হয়েছিল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে তারা আসলে এই অবস্থায় ঠিকমতো কাজ করতে পারছিলেন না, দায়িত্ব পালন করতে পারছিলেন না, তো তারা একটা পরিত্রাণের জন্য বিনয়ের সাথে অনুরোধ করেছিল। তো তার প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একটি থানায় গিয়ে পরিস্থিতি দেখতে গিয়েছেন এবং তিনি সেখানে গিয়ে বিভিন্ন বিএনপির নেতাদের দেখতে পেয়েছেন এবং এক পর্যায়ে তিনি বলতে বাধ্য হয়েছেন যে বিএনপির লোকজনের তদবির যদি শুনতে হয় তাহলে যদি সেটা লিগালি করে, মানে তিনি এটা বলতে বাধ্য হয়েছে। এখন তিনি যে বলেছেন এই যে বিএনপির কোনো নেতার কোনো তদবির থাকলে সেটা যদি লিগালি হয় তাহলে সেটা রেসপন্ড করতে, আর না হলে রেসপন্সিবিলিটি থানার ওসির, এটা নিয়েই সমালোচনা হচ্ছে যে কেন বিএনপিকে থানায় যেতে হবে, বিএনপি নেতা থানায় গিয়ে রেসপন্সিবল বা কোনো লজিক্যাল তদবির করছে কিনা। এই কথাটা নিয়ে সমালোচনা এই কারণে যে স্বরাষ্ট্রমন্ত্রী তো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি সবার কথা বলবেন। এই থানা বিএনপি নেতাদের যাওয়া, সেখানে পুলিশদের প্রভাবিত করা, এই টোটাল বিষয় নিয়ে এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা আরো একটু কঠোর একটা অবস্থান আশা করেছিলাম। আর ঢাকার ভেতরে তো উনি তাও গেছে, ঢাকার বাইরে কিন্তু যে খবরগুলো আমরা পাই খুবই মাজুল অবস্থা, একেবারে থানা সম্পূর্ণ স্থানীয় বিএনপি কোথাও কোথাও জামাতের নিয়ন্ত্রণে চলে গেছে। তো এটার ফলে পুলিশ একদিকে যেমন দায়িত্ব পালন করতে পারছে না, তেমন আরেকদিকে সমস্যা হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু যথেষ্ট অবনতি হচ্ছে। আগে ইনুসের আমলে তো খুবই খারাপ অবস্থা ছিল, নবনির্বাচিত সরকারের আমলে ধারণা করা হচ্ছিল পরিস্থিতির একটু উন্নতি হবে, কিন্তু লুটতরাজ, হত্যা, ধর্ষণের যে পরিসংখ্যান আমরা দেখছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভিডিও আমরা দেখছি তাতে কিন্তু মনে হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই অ্যালার্মিং। সো এই অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা একটা স্ট্রং স্ট্যান্ড আশা করি। বিএনপি থানায় গেলে তাকে লিগাল ইলিগালের বিষয় না, বিএনপি একজন নাগরিক হিসেবে থানায় যাবে, স্থানীয় ক্ষমতাসীন দলের নেতা হিসেবে গিয়ে তিনি থানায় প্রভাব খাটাবে, এটা তো আমরা আশা করি না। যাই হোক, গতকাল আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য একটি ভালো দিন ছিল, তিনি শ্বশুর বাড়ি গিয়েছেন জামাই হিসেবে, তার সাথে আমাদের প্রধানমন্ত্রী সহধর্মিনী আমাদের ছোট বোন ডাক্তার জুবাইদাও গিয়েছিলেন। সেখানে তিনি কর্মব্যস্ত সময় কাটিয়েছেন এবং ভীষণ বৃষ্টির মধ্যেও পড়েছিলেন দেখলাম। যে তো সেখানে তিনি অনেকগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, অনেক অনেক কিছুই করেছেন। সেখানে আবার শেখ হাসিনার আমলে শুরু করা এবং সম্প্রতি শেষ হওয়া প্রকল্প তিনি উদ্বোধন করেছেন এবং এক পর্যায়ে তিনি বলেছেন যে আমরা খাদ্যে যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছি সেটা ধরে রাখতে হবে। লোকজন বলা বলি করছে এই যে খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা আমরা অর্জন করেছি, এটা আমরা কিভাবে অর্জন করেছি, কার আমলে অর্জন করেছি, সেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান হয়তো আর একটু বিস্তারিত বললে জনগণ খুশি হতো যে কার আমলে কার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছিল। এবং এইবার যে খবর আমরা পাচ্ছি কৃষকের যে পরিমাণ টাকা খরচ হচ্ছে ধান উৎপাদনে, তার চেয়ে অনেক কমে তাকে ধান বিক্রি করতে হচ্ছে। তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিকূল আবহাওয়া, বন্যা, এসবের খবরও আসছে। সুতরাং খাদ্যে স্বয়ং সম্পূর্ণতার যে একটা দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছিলেন
আমাদের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তো সেটি ধরে রাখা বর্তমান সরকারের জন্য কতটা সম্ভব হবে সেটা কিন্তু দেখবার বিষয়। ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর হিম। সবশেষে আরেকটি কথা বলছিলাম যে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত আমরা বাংলাদেশে একটা নতুন ট্রেন্ড দেখেছি যে বিভিন্ন জেলা বারের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, এবং এক এক জায়গায় এক একটা লেম এক্সকিউজ দেখানো হচ্ছে। কোথাও বলছে ওরা ফ্যাসিস্টের দোসর, কোথাও বলছে যে তারা নির্বাচন করতে পারবে না, গায়ের জোরে অনেকখানি চাপিয়ে দিচ্ছে। প্রত্যেকটা বারে সেই বারের সদস্য আইনজীবীদের ভোট দেওয়া একটা অধিকার, বলা যায় যে তাদের এটা এক ধরনের মৌলিক অধিকারের পর্যায়ে পড়ে যে ওই বারের সদস্য হিসেবে, এবং তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত করা যাবে না, এটাই বারের প্রথা এবং নিয়ম। কিন্তু এইবার বিএনপি এই বিশেষ করে ফেব্রুয়ারি থেকে, তার আগে বিভিন্ন বারে আওয়ামীপন্থী আইনজীবীদের জয়ের সংবাদে তারা মোটামুটি বলা যায় যে ভয়ই পেয়েছে, এবং তার সর্বশেষ হলো যে ঢাকা বারের যে নির্বাচনটা হলো সেখানে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, এবং সেখানে ভোট প্রদানের হার মেবি 35% মতো হয়েছে। অধিকাংশ আইনজীবী সেখানে ভোট দেয়নি, এবং কয়েকজন সেখানে ভোট দিতে গিয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন। তারা ব্যালট পেপারে এই নির্বাচন সম্পর্কে নির্বাচন মানি না এবং নানা ধরনের কমেন্টস করেছেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন আইনজীবী আমাকে পাঠিয়েছেন যে তিনি ব্যালট পেপারে এগুলো লিখে সেটা ব্যালট বাক্সে জমা দিয়েছেন। তো এই যে খুব একটা কথা খুব বলা হয় যে স্বাধীন বিচার ব্যবস্থার জন্য প্রয়োজনীয় হলো একটি স্বাধীন শক্তিশালী বার। তো বার কাউন্সিল যদি এরকম গায়ের জোরে মানে এক অংশকে নির্বাচনের বাইরে রেখে তারা নিজেদের নেতা ঘোষণা করছে, বলা যায় নিজেরা নেতা নির্বাচিত হচ্ছে, তো সেইখানে তো এই দুর্বল, পক্ষপাতদুষ্ট এবং অগণতান্ত্রিক এবং ত্রুটিপূর্ণ নির্বাচিত এই বার তো আসলে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ার ক্ষেত্রে অন্যতম প্রধান অন্তরায়। কিন্তু এই যে বারের এই আকাম কুকাম, এটা কিন্তু শুধু বাংলাদেশের ভেতরে থেমে নেই। এর ব্যাপারে ইউরোপীয় আইনজীবীদের একটা সমিতি আছে যেটাকে বলা হয় সিসিবিই, কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিস অফ ইউরোপ। এর 46টা দেশের প্রায় 10 লক্ষাধিক আইনজীবী এই সংগঠনের সদস্য। এই সংগঠনের পক্ষ থেকে তাদের সভাপতি রোমান জাবারসেক স্বাক্ষরিত একটি 5 পৃষ্ঠার চিঠি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে, এবং তারা এই যে বার কাউন্সিল নির্বাচনে আইনজীবীদের এক অংশকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে, এবং তারা এটাই বলেছে যে এটি তাদের অধিকার, তাদের ভোটাধিকার এবং প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার। বারের সদস্য হিসেবে সর্বজন বিদিত এই প্র্যাকটিসটা থাকা উচিত, কিন্তু এটা করতে না দেওয়ার মাধ্যমে যে অগণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন বারে, সেটা কাঙ্ক্ষিত নয়। সবচেয়ে বড় কথা হলো এই যে প্রধানমন্ত্রীর কাছে সিসিবির মতো এই 10 লক্ষাধিক আইনজীবীর যে ইউরোপীয় সমিতি, তাদের এই চিঠিটা কিন্তু দেশের জন্য যথেষ্ট লজ্জাজনক, এবং আমরা আশা করব যে এই বার কাউন্সিলের নির্বাচনের নামে যে প্রহসন হচ্ছে সেটির থেকে আইনজীবীরা বেরিয়ে আসবেন এবং সত্যিকারের নির্বাচন হোক, সত্যিকারের জনপ্রিয় আইনজীবীরাই নেতা হিসেবে নির্বাচিত হোক। অতীত প্রবন্ধীরা আজ প্রথমত বলি যে আপনি যাদের সংসদ বলতেছেন, যেটাকে সংসদ বলেন, আমি সেটাকে তার সাথে একটু অ্যাডজেক্টিভ যুক্ত করি। আমি এটা হলো মুসলেকা সংসদ। আর আমার ভাবির পোলারা যে এমপি হয়েছে তাদেরকে আমি বলি মুসলেকা না, তার মুসলেকা সংসদে তার অনুরোধের আসরের এমপি। আমার ভাবির পোলারা মেম্বার হয়ে দেখাক না দেখি, নিজের এলাকায় গিয়ে একটু মেম্বার হয়ে দেখাক। ঢাকা শহর তো দূরের কথা, যার যার এলাকায় তারা এমপি, কুমিল্লা এমপি হয়েছে আমার ভাবির পোলা, সময় আসলে আমরা তার একটু সুযোগ দেবো মেম্বার হইতে, দেখি জামানত থাকে কিনা। তাই এগুলো হচ্ছে অনুরোধের আসরের এমপি। এরা সুখ করে 8 দিন যাবৎ এরা আসছে রাজনীতিতে। সর্বোচ্চ এদের রাজনীতিবিদের বয়স হলো 36 দিন। এরা একজন জাতীয় নেতা, এমপি, মন্ত্রী হয়ে গেছে। তো এগুলোকে আমার থোড়াই জাতীয় নেতা বা এমপি আমি বলে থাকি, বলার কোনো দরকার নেই। এরা কিছুদিন আগেও থাকছে শিবিরের মেসে,
খাইছে শিবিরের ম্যাচে, চলছে লোকাল বাসে। এরা এখন জাতীয় নেতা হয়ে গেছে, কেসকি বান্দির পোলা সুলতান খাঁ হয়ে গেছে। এরা কি বললো না বললো এতে তো আমার এখন আমি আপনার আলোচনায় আসি। আপনি যেহেতু বললেন তাই আমি এটাকে আলোচনা করি। ১ম এ হেমন্তজির কথা বলছেন যে তিনি আ কি মুসলমানদের বের করে দিবেন। কি বললেন হেমন্ত জির আসামের মুখ্যমন্ত্রীর কথা কি বলছিলেন যেন? উনার কথাটাই বলি। আচ্ছা, বিদেশি নাগরিক আপনি থাকতে দিবেন আপনার দেশে? আপনি বলেন থাকতে দিবেন কিনা? ভূঁইয়া সাহেব বলেন, আপনার দেশে বিদেশি নাগরিক থাকতে দিবেন? থাকতে দিলেও তো ক্যাম্পে রাখবেন রোহিঙ্গাদের মতো। যদি বেশি মানবতা দেখান, বেশি মানবতা জাইগায় ওঠে, তেতায়ে ওঠে আপনার, আপনি বড় যদি রোহিঙ্গার মতো রাখবেন। কিন্তু আপনি রাখবেন এখানে? বলেন, রাখবেন না। তাহলে হেমন্ত শর্মা কি ভুলটা বলেছে আমাকে বলেন? সে বলছে বিদেশি নাগরিক রাখবো না। রাখবে না। বিদেশি নাগরিক বলতে বাংলাদেশী যদি হয়, পাঠায় দিবে। আপনি বাংলাদেশী নাগরিক, আপনার দেশের নাগরিক ভারতে কেন থাকবে? আপনি নিজে বলতেছেন আপনি ইন্ডিয়া বয়কট আন্দোলন করেছেন। আপনি ইন্ডিয়া বয়কট আন্দোলন করতেছেন, ইন্ডিয়ার নাম শুনতে পারেন না? তা আপনি কেন ইন্ডিয়াতে আপনার দেশের নাগরিক? আপনার বাড়ি আমি পছন্দ করি না। ভূঁইয়া সাহেবের বাড়ি পছন্দ। সেখানে আমার আত্মীয়স্বজন, আমার বাচ্চা-কাচ্চা কেন থাকবে? আমার ঘরে থাকবে। আমি বলতেছি আপনাদের পছন্দ কিনা আবার আমার বাচ্চা-কাচ্চা খেদায় দিবেন। এই কথা বলতেছি। এটা ভন্ডামি হইল না? শব্দটা সে কি উচ্চারণ করেছে? মুসলমান। ভারত যদি মুসলমান পাঠায় দিয়ে জায়গা হবে বাংলাদেশে, ভারত এতই বোকা মুসলমানদের পাঠায় দিবে? আর মুসলমানরা আসবে এই দেশে? ভারতের মুসলমানরা তো বোধাই না তো যে তারা বাংলাদেশের মতো একটা দেশে তারা আসবে বাস করতে। কারণ ভারতের মতো আরাম আর কোথাও পাবে না ভারতের মুসলমানেরা। আসতে মাগনা দিলে আসবে নাকি? ওই আমার ভাবির পোলা যদি বলে তার বাড়ির জমি ঘরে লিখে দিবে। তারপরেও একটা ভারতীয় আপনি আনতে পারবেন? একটা ভারতীয় আপনি আনতে পারবেন বাংলাদেশে? কোন কালেও আনতে পারবেন না। না খায় মরে গেল তারা, ভারত ছাড়া এখানে আসবে না। আর রইল বাকি মুসলমানদের এটা কেন মনে হইলো তার মুসলমানদের বাইর করে দিবে? তো বিজেপি তো ১৭টা নাকি ১৮টা রাজ্যে তো ক্ষমতায়। মুসলমান বের করে দিছে? বিজেপি তো কেন্দ্রের ক্ষমতায় বের করে দিছে। কয়জন মুসলমান বের করে দিছে? তো অবৈধ বাংলাদেশীদের আপনার দেশে পাঠাবে না? যাদের বাড়ি বরিশাল, যার বাড়ি কুমিল্লা, যার বাড়ি নেত্রকোনা। এই যে কয়দিন আগে একটা টিভি চ্যানেলে দেখাইলো। বাংলাদেশে ১২-১৩ জন ওই যে স্বাধীনতা বিরোধীদের একটা ফেসবুক পোস্টেই দেখলাম। আমাকে পাঠাইছে। আমি তো আর ওগুলো দেখি না, আমার কাছে পাঠাইছে। ১২ জন বাংলাদেশের ছেলে-মেয়ে, ছেলেরা এ ভারতের জেলে আছে। সবগুলো গেছে অবৈধভাবে দেওবন্দ মাদ্রাসায় পড়তে। আপনাকে অবৈধভাবে কে যাইতে বলছে? আপনি ধরে পাঠায় দিবে না? এখন ওই ১২ জনকে যদি ঘেঁটি ধরে পাঠায় দেয়, ওই ১২ জনকে যদি ঘেঁটি ধরে এখন পাঠায় দেয়, আপনি বলবেন মুসলমান পাঠায় দিছে? তারা তো লাইভ আইসা বলছে। ওই যে বাংলাদেশেরই একটা ওই যে ওই রাজাকার আলবদরদেরই একটা ফেসবুক আইডি। ওই এসে বলছে যে তারা ভারতের জেলে আছে। কেন? তারা ওখানে দেওবন্দ মাদ্রাসায় পড়তে গেছিল। এরকম মুসলমান যারা তাদের বের করে দিলে আপনার এত জ্বলে কেন? এত ভয় কিসের আপনার? ভারত তার দেশের অবৈধ দেশের মানুষকে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে তাদের ব্যাপার। আর বাংলাদেশী হলে তো বাংলাদেশে পাঠাবে। তো বাংলাদেশীদের নিয়ে কি সৌদি আরব পাঠাবে? বাংলাদেশীদের নিয়ে কি বার্মা পাঠাবে? বাংলাদেশীদের নিয়ে কি চায়না পাঠাবে? তো বাংলাদেশীদের তো বাংলাদেশেই পাঠাবে। চ্যাংদোলা করে পাঠায়, আর ঘেঁটি ধরে পাঠায়, আর পিএল দিয়ে পাঠায়, আর সিএল দিয়ে পাঠায়। আর আসমানে চৌথ আসমান দিয়ে বোরাক দিয়ে পাঠায়। পাঠাবেই তো তারা বাংলাদেশে। আপনার তো ভয় কিসের? ও খাবেন মানে ভাত খাবেন ভাতারের, গীত গাবেন পাকিস্তানের। আর সেই ভারত আপনাকে জায়গা দিবে কেন? আর তার এই ভয় কেন আসলো? তার এই ভয়? এই ভয়টা কেন আসলো যে বিজেপি ক্ষমতায় আসলে তার সমস্যা? কেন এই ভয় করে? বিজেপি তো কেন্দ্রে আছেই। সেই ভারত থেকে না তেল এনে চলতেছে। ওগুলোর তো বিরোধিতা করতে দেখি না। আমার ভাবির পোলার আসলে জামাতের ভাষায় কথা বলে। আর জামাত যে কথাটা বলতে পারে না, সেগুলো ওদের দিয়ে বলাইতেছে। এগুলো আমরা বুঝি বদমাইশি। যখন ভুল ধরবেন বলবেন তো বাচ্চা লোক কিছু বুঝে নাই। জামাতের আমিরকে এই কথা বলতে বলেন। বাংলাদেশের সংসদে কেন আলোচনা হবে? যে ওইখানে আপনি যেটা বললেন ৯০ লক্ষ মানুষের ৯৩ লক্ষ মানুষের ভোটাধিকার বঞ্চিত করা হইছে। তা আপনার একটা বাপের কয়শো পোলা হয়? একজন মানুষের নরমালি কত পোলা হয়? ৩০০, ৪০০, ২৮০ টা পোলা হয় নাকি? তো ওগুলো ভোট বাতিল করলে আপনার এত কষ্ট লাগে কেন? আচ্ছা এখানে যদি আপনার নামে আপনারে বাপ বানায়, আমারে বাপ বানায়, ইসলাম সাহেবকে বাপ বানায়, ভূঁইয়া সাহেবকে বাপ বানাইয়া কেউ যদি ভোটার হয়, ভারত থেকে আইসা, বার্মা থেকে আইসা বা শ্রীলঙ্কা থেকে আইসা যদি ধরা পড়ে, সেগুলো যদি বাংলাদেশ সরকার এগুলো ভোটার বাতিল করে অন্যায় হবে? তো ওখানে কি সমস্যা? এই ৯০ লাখের মধ্যে ৩০ লাখ তো আছে যারা মারা গেছে। তো মৃত মানুষ এসে ভোট দিবে, সেটা তো বন্ধ করবেই। এর মধ্যে ধরেন কিছু ভুল হইছে। ধরেন কিছু মানুষ ভুল হইছে। ওটা তাদের কোর্ট আছে, তারা বুঝবে। তাদের দেশে কোর্ট আছে, লয়ার কোর্ট আছে, হাই কোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। তাদের দেশে মানবাধিকার সংস্থা আছে। এত চিন্তা কেন আমার ভাবির পোলার? আমার ভাবির পোলাকে নিয়ে ওরা চিন্তা করে? এই যে আমার ভাবির পোলা যে এমপি হইছে ৫ পয়সা দাম দেয় ভারতের মুসলমানেরা। না এদের না এরা চিনে, এরা কোনদিন চিনে এরা? ভারতের মুসলমানরা আমার ভাবির পোলারে চিনে? ভারতের মুসলমানদের যদি কিছু হয় সেটা বলার জন্য বহু নেতা আছে।
মুসলমান নেতা আছে, ভারতের বামপন্থীরা তো কোনোদিন হিন্দুর পক্ষে কথা বলে নাই, বলবেও না অদূর ভবিষ্যতে। ভারতের বামপন্থীরা কোনোদিনই তো মুসলমানের ছাড়া আর কারো পক্ষে বলে নাই। তো এত চিন্তা করে কেন? ওইখানে ভট্ট আছে, মট্ট আছে, ফট্ট আছে, চ্যাটার্জি, পেটার্জি, অর্ক, পর্ক, ভাদুরী, সাদুরী কত কিছুই আছে তাদের পক্ষে বলার জন্য। আরে ভাই, দেশের মুসলমান জঙ্গিদের পক্ষে কথা বলার লোক আছে। কাসাবের মতো জঙ্গি যে ভারতীয়দের সরাসরি এসে হত্যা করেছে, তার পক্ষে 250 পিটিশন ছিল। তার মধ্যে সব বামপন্থী কংগ্রেসের নেতা, সপা মপা কপা সবাই সাইন করেছিল, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান মিলে। এত ভয় পান কেন? তাদের চিন্তা, এই আমার ভাবির পোলাদের চিন্তা করতে হবে না। ভারতের মুসলমানদের নিয়ে আমার ভাবির পোলাদের চিন্তা করতে হবে না, কারণ একটা ভারতীয় মুসলমান বাংলাদেশে আসবে না। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। পারভেজ মুশারফকে এই যে মৌলানা মাদানি, দেওবন্দের নেতা, তিনি বলেছিলেন, যখন বলেছিল ভারতের মুসলমান নিয়ে, বলছে যে আপনার ভারতের মুসলমান নিয়ে চিন্তা করতে হবে না। তা পারভেজ মুশারফ পাকিস্তানের প্রেসিডেন্টকে যদি ভারতের মুসলমান বলে যে ভারতের মুসলমানকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, তখন ওই কোথাকার কোন কেসকি বান্দির পোলা, ওই ফাক্তার না হাক্তার না ডাক্তার, শফিক মফিক মকু একু মেকু শেকু, এদের নিয়ে চিন্তা করতে হবে ভারতের মুসলমান নিয়ে? বাবারে বাবা, ভারতের মুসলমান নিয়ে খুব চিন্তিত। বাংলাদেশের হিন্দু নির্যাতন নেতাদের মুখ দিয়ে একটা টু শব্দ বাড়াইতে দেখলাম না। তার মানে কি? তার মানে তারা বাংলাদেশ, এরাও বাংলাদেশ হিসেবে চিন্তা করে না। এই আক্তারেরাও বাংলাদেশ হিসেবে নিজেকে চিন্তা করে না, এবং এই দেশের সংখ্যালঘুদের বাংলাদেশি মনে করে না। ভারতের মুসলমান নিয়ে এত চিন্তা করার আমার ভাবির ফুলাদের দরকার নাই। তাদের নিজেদের গুয়াই খালে বিলে কয়দিন পরে চলে যাবে, এদের হারিকেন লাগায় খুঁজে পাওয়া যাবে না। ভারতের মুসলমানদের নিয়ে ভারত কি করবে এটা ভারতের ব্যাপার, বাংলাদেশকে নিয়ে এত চিন্তা করতে হবে না। বাংলাদেশে 50 লাখ লোক ভারতে বসে বসে খায়, তারপর সারাদিন ভারত বিরোধিতা। ভারতের কয়জন এই দেশে এসে বসে বসে খাইতে আসছে? তো এই ভারতে বিজেপি আসলো না, কংগ্রেস আসলো না, কে আসলো, এটা নিয়ে তো এদের মাথা খারাপ কেন? বিজেপি নাম শুনলে খুব কর, বিজেপি কি ভোট ছাড়া আসে নাকি ক্ষমতায়? আমার ভাবির পোলাদের মতো অনুরোধের আসরের এমপি হয় বিজেপি, ওখানে ভোট দিয়ে আসতে হয়। আর ভারতের মিডিয়া অনেক শক্তিশালী, ভারতের আইন অনেক শক্তিশালী, পৃথিবীতে প্রতিষ্ঠিত। আমার ভাবির পোলাদের না করে দিয়ে এগুলো চিন্তা না করতে, ওদের চিন্তা ওদের করতে দেন। আর অবৈধ বাংলাদেশি যেগুলো বললেন, আপনি নিয়ে এসে পড়েন, আপনি রাখতে বলছে কে? আপনি নিয়ে আসেন। কেন আপনি অবৈধ বাংলাদেশিকে ভারতে রাখবেন? এ অধিকার আপনাকে কে দিল? আপনি তার একজনকে রাখতে দিবেন না। তাজউদ্দিন আহমেদ এখন যদি ঘটিস ফেলে আমার সামনে এসে বলে তুই ফরিদ কে বে, আমি তো তাজউদ্দিন আহমেদের পুত্র, একেবারে ঘেটি ধরে একেবারে উনি সাথে সাথে ওই ঘেটি ধরে বললাম তো, সেটা ভাড়ায়, সেটা মানে পেট, সেটা ভাড়ায় ফেলাবো। তো ওইগুলো বললেই হবে? চেতনা হচ্ছে এটা আদর্শিক ব্যাপার। আপনি পোলা হয়েছেন তাতে কি? আপনি পোলা হয়েছেন তাতে কি? কই ঘটির সল এখন নাই? আমরা কি আওয়ামী লীগের অনেক নেতা, এমপি, মন্ত্রী পোলা পান্ডে দেখি নাই 24 জুলাই সন্ত্রাসী আন্দোলনে যুক্ত হইতে? আপনি তার সাথে আপনি হইলি হয়ে গেল পরিবারের। বঙ্গবন্ধুরে কে খুন করছে? তারা সবগুলোই তো মুক্তিযোদ্ধা ছিল। দেখেন, আপনি যদি বলেন আমি তো মুক্তিযোদ্ধার পোলা, বললেই আপনাকে মেনে নিতে হবে আমার? আপনার কাজে প্রমাণ হবে আপনি কি, আপনার কাজ কি, আপনার কর্ম কি, তার উপরে নির্ভর করবে আপনি কে বা কারা। আপনি অমুকের পোলা তাই হয়ে গেল হবে না। যেটা বলতেছিলাম, মূল প্রসঙ্গে যাই, যে নারীরা এই পশ্চিমবঙ্গে, নারীরা শুধু নারী না, যে কোনো ভোটই প্রভাব ফেলবে। সেখানে অবশ্যই নারীর ভোট অর্ধেক, সেটা প্রভাব ফেলবেই। আপনি যেটা বলেন হতে পারে যে নারীরা সেখানে ভোট দিয়েছে। তারপরে আবার এটাও কিন্তু দেখেছি যে তারা কিভাবে ভয় দেখাইছে, সেটাও দেখেছি তৃণমূলের লোকেরা। তাই সেটা অন্য ব্যাপার। আমি বলেছিলাম যে তৃণমূলই ক্ষমতায় আসবে, আমিও তাই মনে করি। কিন্তু আমি মনে করি আমার অনুমানটা ভুল হোক, এটাও আমি চাই। তাও লিখেছি আমি। অলরেডি কলকাতার মুসলমানরা বলে ফেলছে, তৃণমূলের নেতারা বলে ফেলছে 4 তারিখ যাইতে দে, তোদের খাল রাখবো না, এগুলো বলছে। তাদের এগুলো ভিডিও প্রকাশ্যে চলে এসেছে, সেই জন্য রেখেছে। আর ওইখানে আমি তো আগেই বলেছি যে পশ্চিমবঙ্গে বিজেপি হেরে গেলে কিছুই হবে না। ওই কিছু এলাকার লোকজনকে মারপিট করবে, তাদের অত্যাচার করবে, কেউ কাউকে তাড়িয়ে দেবে। কিন্তু বিজেপি যদি পাশ করে, তখন এরা, এই বামপন্থীরা আর এই যে তৃণমূল, এরা চাইবে একটা দাঙ্গা করতে। এটা স্বাভাবিক, কারণ তারা কোনো অবস্থাতে বিজেপিকে স্পেস দিতে রাজি না, পাশ করলেও না। আর আমি আপনার চ্যানেলও বলেছি, অন্য জায়গায় বলেছি, বিজেপির লোক যা মারদাঙ্গা ওদের চাইতে কম। সিপিএম এর মতো এবং তৃণমূলের মতো এরা মারদাঙ্গা না। সেই জন্য তার এই নিরাপত্তার জন্য এখানে দেওয়া হবে, কারণ এরা ওইভাবে টিকতে পারবে না। পশ্চিমবঙ্গ হচ্ছে জিহাদি, বলা হয় তৃতীয় পাকিস্তান। পশ্চিমবঙ্গ কি আপনি কি খুব বাংলাদেশের যে ভালো মনে করছেন? এই দেশের লোকজন, আপনি জানেন যে বাংলাদেশ থেকে লিখে, বাংলাদেশ থেকে মৌলবীরা ভাষণ দেয় পশ্চিমবঙ্গে মমতাকে ক্ষমতা আনতে হবে। কি বুঝেন? পশ্চিমবঙ্গ হচ্ছে ওটা আরেকটা কাশ্মীর, পশ্চিমবঙ্গ হচ্ছে আরেকটা বাংলাদেশ। মুসলমানরা ওইখানে 30%, 32% না 50% হলে ওই দেশের বাংলাদেশের মতো হিন্দুরা ওইখানে থাকতে পারবে না। তো ওইখানে ভয়। তারপরে পাশাপাশি কি করবে? তৃণমূলের সাথে যোগ দিবে হলো বামপন্থীরা। বামপন্থীরা তো উপরে উপরে হলো সেকুলার,
ভেতরে ভেতরে তারা টোটালি হিন্দু বিরোধী। শতভাগ ভারতের যারা বামপন্থী তারা শতভাগ হিন্দুত্ববাদের বিরুদ্ধে না, হিন্দুর বিরুদ্ধে। সরাসরি তারা হিন্দুদের বিরুদ্ধে কাজ করে। বামপন্থীদের একটা আপনি আপনি ওইখানে আমাদের একজন মহান কমরেডকে দেখবেন গরুর মাংস খেয়েছে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্ট সাহেব গরুর মাংস খেয়ে সেকুলারিজমের প্রমাণ দিয়েছে। তাকে বলেন না একটু এক টুকরা শুয়োরের মাংস খেতে? সেকুলারিজম কোথায় দিয়ে বের করে দিবে আলিমুদ্দিন স্ট্রিটের মোল্লারা শিখাই দিবে। তো বলেন না বামপন্থীদের একটু শুকরের মাংস রাস্তায় খেয়ে সেকুলারিজম প্রমাণ করতে। সেকুলারিজম গিরি 24 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। এমনিতেই তো মোটামুটি মাশাল্লাহ মাশাল্লাহ ওইখানে কলকাতাতে উচ্চ উচ্চ কক্ষ নিম্ন কক্ষ 2 জায়গায় বামপন্থীরা নীল। তারপরে যে একটু চাপাবাজি করে ওইটুকু থাকবে না বামপন্থীরা। তো এরা তখন কি করবে? তৃণমূলের সাথে যোগ দিবে এই ভয়ে। তাছাড়া একটা কোন্দল হতেই পারে, রাজ্য সরকার বিভিন্ন কারণে সেখানে কারণ আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র আছে। এই যে আমার ভাবির পোলারা দখল করতে চায় 7 সিস্টার, শূন্যের উপরে তো না, এমনি তো আর বলে না, কোনো না কোনো তো ঘটনা আছে। যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে, শুধুমাত্র ভোটাভুটির জন্য নয়, নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কেউ কোনো কিছু করতে না পারে, সেই কারণেও সেখানে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে। শুধুমাত্র নির্বাচনের কারণে নয়, কারণ যারা যারা আকাম কুকাম করবে প্রত্যেকের জেলে থাকতে হবে। যত কিছুই করুক, কেউ যদি আইনের বিরুদ্ধে কাজ করে তাদের জেলে উঠতে হবে। সেটা বিজেপির হোক, তৃণমূলের হোক, অথবা সিপিএম বা সিপিআইএম, যেই হোক না কেন, তাদের জেলে যাইতে হবে জানে। কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র যদি পশ্চিমবঙ্গে ঘটে আর সেগুলোকে মদত দেয়, তখন সেটা আউট অফ কন্ট্রোল, সেটা পুলিশের পক্ষে সম্ভব না। কারণ দীর্ঘ মেয়াদী সেখানে বামপন্থী এবং তৃণমূলেরা রাজত্ব করেছে। তাদের যে একটা ট্রমা, সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না সহজে। তাদের নিরাপত্তা দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র রক্ষার জন্য, ওটাকে ঠিক রাখার জন্য, যাতে বাইরে থেকে এসে কিছু না করতে পারে, সেই জন্য তারা কেন্দ্রীয় বাহিনী রাখতেই পারে। সেটা তাদের কেন্দ্রের কাছে এরকম গোপন কোন তথ্য আছে যে অনেক কিছুই ঘটতে পারে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দিতে পারে, সীমান্তে ঝামেলা করতে পারে, বহু কিছু করতে পারে। কারণ আমাদের জামাতের নেতা বলছে না আবু তাহের, যে তাদের 50 লাখ রেডি আছে। আমি তো বলেছি বাংলাদেশের নেতারা যা যা বলেছে ভারত কিন্তু বলে না। ভারত কিন্তু এগুলো ডাটা এন্ট্রিতে রেখে দেয়, তারা একটু বলে না। ওই যে সর্বশেষ আমার ভাবির পোলা পাটোয়ারি নাকি ফাটোয়ারি অনুরোধের আসলে এমপি ডেলিভারি দিয়েছেন একটা, এগুলো তারা মনে রেখেছে। কেন তার আগেই মনে হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই নাই? আগে তোমার কেন মনে হইলো এটা? অত ভারত বলে নাই মুসলমানদের বের করে দিবে, বিজেপি তো বলে নাই মুসলমানদের বের করে দিবে, আগে কেন তো চিৎকার চেঁচামেচি? তার মানে এদের সাথে ওদের কোনো লিঙ্ক আছে। বাংলাদেশের জুলাই সন্ত্রাসী আন্দোলন যখন হয়েছিল, পশ্চিমবঙ্গে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে মিছিল করেছে। কিন্তু ইরানে যখন খোমেনি হাজার হাজার মানুষ মেরে ফেললো, তখন কিন্তু তখন কিন্তু পশ্চিমবঙ্গে মুসলমান আমরা আমরা মিছিল করতে দেখিনি। অথবা বাংলাদেশের যখন সংখ্যালঘু নির্যাতন হয়, কলকাতায় কিন্তু আমরা কাউকে মিছিল করতে দেখি না। সেই জন্য সরকার সতর্ক সতর্ক অবস্থায় থাকবে, এটাই স্বাভাবিক। মিডিয়া কোনোদিন কারো পক্ষে থাকে? মিডিয়া নিরপেক্ষ থাকে? আপনাকে কে বললো মিডিয়া কোনোদিন নিরপেক্ষ থাকে? সে তো কারো না কারো পক্ষে কাজ করে, গোপনে বা প্রকাশ্যে। মিডিয়া কোনোদিন নিরপেক্ষ থাকে না, সে কারো না কারো প্রশ্নে কাজ করে থাকে। তো মিডিয়া এখানে যেগুলো এখন বলতেছে, তারা বিজেপির মিডিয়ার চাইতে বাইরের মিডিয়াগুলোই তো বেশি বলতেছে। মিডিয়া বললেই তো ক্ষমতায় যাওয়া যায় না। আপনিও তো বললেন, আমরাও দেখেছি। এর আগেও তো রাজ্য সরকার এরকম মিডিয়া, শুধু তাই না, স্কিপ বার কি 400 পার, আমরা মিডিয়া তো দেখেছিলাম 400 পার হয়ে যাবে। আমিও বিশ্বাস করেছিলাম 400 হয়ে যাবে। হয় নাই তো, হয়েছে কেন্দ্রে হয় নাই। বিজেপি গতবার পাশ করে। তো মিডিয়ার হাইপ দিলে, এটা তো আর বাংলাদেশ না, মিডিয়া হাইপ দিলে আপনি হাইপ তৈরি করলে আপনি চলে যাবেন, এটা তো হবে না। ওইভাবে তো এই দেশে মানুষ ভোট দেয় না। ভারতের গণতন্ত্র অনেক মজবুত আমাদের চাইতে, 100 গুণ বেশি মজবুত। আপনি ওখানে বললেই তাকে করতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। কিছু হতে পারে, কিন্তু ম্যাক্সিমামে আপনি পারবেন না। পাগল নয় ভারতে। আমি বললাম তো পশ্চিমবঙ্গ সবচেয়ে কমপ্লেক্স। ভারতে এরা তো পাগল নয়, আপনি গুজব বানাইলেন আর হয়ে গেল। এত সস্তা, তাই তো মোদী ক্ষমতায় ছিল, নরেন্দ্র মোদী তো ওই বাড়িতে 400 আসন পাওয়ার কথা ছিল, পাই নাই তো। তবে একটা কথা বলে রাখি, মনে হয় আপনার চ্যানেলও বলেছি, এবার যদি তৃণমূল পাশ করে, তাহলে তৃণমূল কিন্তু আগামীতে বিলীন হয়ে যাবে। ভারতে তৃণমূল নামে কোনো দল থাকবে না। বরং এবার যদি তৃণমূল ফেল করে, আবারও বলতেছি যদি ফেল করে, তাহলে দেখবেন আপনি তৃণমূল টিকে যাবে। আর যদি পাশ করে তৃণমূল নামে এরপরে আর খুঁজে পাবেন না, হারিকেন দিয়েও আর খুঁজে পাবেন না। তাই আমি তৃণমূলদের বলবো যে তারা দোয়া করুক যে তৃণমূল ফেল করুক, তাহলে এই দলটা অন্তত টিকবে। কারণ আপনার মমতা ব্যানার্জি, এই দল তো ওয়ান ম্যান শো পার্টি। তৃণমূল হচ্ছে ওয়ান ম্যান শো পার্টি। এই দল তো টিকবে না। এই দল টিকবে, বরং বিজেপিরাও চাইবে তৃণমূল ক্ষমতায় আসুক, বামেরা যেন না আসে।
কারণ বামেরা যদি ভুলেও ক্ষমতায় আসে আবার 30 বছর, এই ঝুঁকি তো বিজেপি নিবে না। প্রয়োজনে বিজেপির লোক ভোট দিবে তৃণমূলকে পাশ করার জন্য, প্রয়োজনে। কারণ জানে যে আগামীতে তো এমনি ভেঙে চুরে পড়ে যাবে তৃণমূল, এমনি ভেঙে যাবে। যে লাউয়ের জাংলা দেন না 1 বছর পরে একলাই ভেঙে যায়, ওরকম এরা পরে ভেঙে চুরে পড়ে যাবে তৃণমূল। মমতাও নাই, তুমিও নাই, দিদিও নাই, তৃণমূলও নাই, কেমন মজা হবে? এই গান গাইতে গাইতে সব শেষ। বরং আবার এদিকে দেখেন বামপন্থীরাও চিন্তা করবে তৃণমূল যেন ক্ষমতা আসে, বিজেপি না আসলে। কারণ যদি বিজেপি ক্ষমতায় আসে, বিজেপি একটা না 20 বছর। এই জন্য আরো টেনশন আছে। ওই যে আসামে দেখেছেন না কি হয়েছে, ওরকম টানা এক টানা ছিল। এই জন্য ভারতের বামপন্থীরও ভয় আছে যে এরা যদি আবার ক্ষমতায় আসে, এমনি তো আমরা ক্ষমতায় নাই, সংসদেও নাই, উচ্চ কক্ষেও নাই, যদি বিজেপি আসে নীল হয়ে যাবো। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসতে পারে আগামীকাল, ক্ষমতায় আসে এবং সেই রাজ্য সরকার 5 বছর টিকে, পশ্চিমবঙ্গের অনেক পরিবর্তন হয়ে যাবে, অনেক পরিবর্তন। তো যখন পরিবর্তন হবে, মুসলমানদের ভীতি কেটে যাবে। আপনি নিশ্চিত থাকেন কি করতে পারবে এখানে বিজেপি? এখানে কি করে, ধরেন বিজেপি কাল ক্ষমতায় আসলো, মুসলমানদের কি করতে পারে? মুসলমানরা কত উগ্র আপনি জানেন পশ্চিমবঙ্গের, এরা কত ডেঞ্জারাস। 100 হিন্দু আর 5টা মুসলমান সমান ভয় পায়। আমি নিজে দেখেছি, দায়িত্ব নিয়ে বললাম, হিন্দুরা এত ভয় পায়, ভয়ঙ্কর রকম ভয় পায়। নইলে আপনি কিভাবে, হুমায়ুন যখন বলে যে কি ভাগীরথী নদীর তীরে ভাসিয়ে দিবে, একটা লোক গেছে তার সামনে কথা বলতে, বাংলাদেশে কোনো মুসলমান বলতে পারবে যে মুসলমানদের ভাসিয়ে দিবে? তার অস্তিত্ব থাকবে? বলার সাথে সাথে তো পুরো হিন্দুই বাংলাদেশে খালাস হয়ে যাবে। সেখানে সে বহাল তবিয়তে আছে এবং সে মুখ্যমন্ত্রীও গালাগালি করে। শুধু মুখ্যমন্ত্রী না, স্বয়ং গৃহমন্ত্রী, আরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গালাগালি করে ভারতে বসে মুসলমান। বাংলাদেশের কোন হিন্দু স্বরাষ্ট্রমন্ত্রী তো দূরের কথা, কোন মন্ত্রী তো দূরের কথা, আমার হুমকি দিতে বলেন তো। জামালপুরে কোন হিন্দুরা আমার হুমকি দিতে বলেন, আমি তখন আত্মগোপনে, আমারে আমারে তো সবাই খুঁজে, মোল্লা খুঁজে, মিলিটারি খুঁজে, পুলিশ খুঁজে, বিএনপি খুঁজে, জামাত খুঁজে, হেফাজত খুঁজে, চামড়া নাই খুঁজে, সবাই আমারে খুঁজে। তারপর আমার একটা হিন্দুরে বলেন না আমার হুমকি দিতে। জামালপুর জেলার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, আচ্ছা জামালপুর না, গয়া তা হলো সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বাংলাদেশে, নিতাই রায় সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির একটা, তাই না? তারপরে এরকম আরো 2-1 জন হিন্দু আছে, বিএনপির ডাকসাইটের নেতা, মন্ত্রী, এমপি, আমার গালি দিতে বলেন তো দেখি, দিয়ে জামালপুর যাইতে বলেন তো দেখি। ঠ্যাঙ্গে টেংরি রায় কিনে জামালপুরের মুসলমানেরাই আমার নাস্তিক বলে, মুরতাদ বলে, কাফের বলে, ভারতের দালাল বলে, হিন্দু বলে, মোদি দালাল বলে। কিন্তু আমারে বলেন, ওই গয়া দাকে বলেন আমারে গালি দিতে, বলেন যে ফরিদের আমার মার তুলে একটা গালি দিতে বলেন, বলেন 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 বলেন, সংসদে তো বিরাট ক্ষমতা থাকবে, অস্তিত্ব থাকবে। আর জামালপুর গেলে মুসলমানেরা ঠ্যাং ছিঁড়ে ফেলবে, অথচ আমার নাস্তিক মুরতাদ ভারতের দালাল বলে গালি দেয়। আর ওইখানে ভারতে পশ্চিমবঙ্গে থাইকে একজন সাধারণ মুসলমান বলে যে 4 তারিখের পরে খাল তুলে নিবে হিন্দুদের, হিন্দু পাড়ার শ্মশান ঘাট বানায় ফেলবে, এগুলো বলে। তা আপনি কার সাথে কি তুলনা করেন? কার সাথে কি তুলনা? বাংলাদেশের সাথে ভারতের সংখ্যালঘুর সাথে তুলনা করেন? ভারতের সংখ্যালঘুর সাথে বাংলাদেশের সংখ্যালঘু মিলবে না। বাংলাদেশের সংখ্যালঘু সারাদিন মানুষ মালনের বাচ্চা বলে, আপনি ভারতের একটা মুসলমানকে গালি দেন তো দেখি, ভারতের একটা মুসলমানকে গালি দিয়ে আপনি ওই রাস্তাতে যেতে পারবেন? নেহায়েত আপনি মামলা খাবেন। আপনাকে একটা উদাহরণ দিই, গৌতম খট্টর নামে একটা লোক আছে, কট্টর, তিনি হচ্ছেন হিন্দুত্ববাদী নেতা, রাজনৈতিক নেতা না, হিন্দুত্ববাদী একটা সংগঠনের জড়িত এবং হিন্দুত্ববাদ নিয়ে কথা বলে, হিন্দুইজম নিয়ে কথা বলে। সে শুধু একজন খ্রিস্টান, একজন খ্রিস্টান ধর্মের একজন সম্মানিত ব্যক্তি, কি যেন সেন নাম ভুলে গেছি, তার নিয়ে সমালোচনা করছে, তার নাম মামলা, সে তার হাজতে তুলে নিয়ে গেছে। কিন্তু ওই ভারতে তো রামের নিয়ে গালি দিছে, কৃষ্ণকে নিয়ে গালি দিছে, শিবলিঙ্গে কন্ডম পরায়, তার নামে আজ পর্যন্ত মামলা করতে পারছেন আপনি এই ভারতে? শুধু একজন বলে নাই যে খ্রিস্টানের এই জেসাসকে নিয়ে বলে নাই, গডকে নিয়ে বলে নাই, একজন সেইন্টকে নিয়ে কথা বলেছে, যে গোয়াতে এসে হিন্দুদের হাত পা কেটে দিত, তার সমালোচনা করেছে। এই কারণেই তাকে জেলে যাইতে হয়েছে। এই 2% খ্রিস্টান, 2%, আর মুসলমান হইল 18 থেকে 20-22%। সেই মুসলমানের বিরুদ্ধে ভারত কি করতে পারবে? করতে যদি পারতো তো আগেই পাঠিয়ে দিত, আগেই। আপনাকে আজকে বিজেপি ক্ষমতায় আসার আগে হিন্দুরা তো ঐক্যবদ্ধ নয়, কোনোদিনই আপনি পারবেন না। বিজেপি যদি সব রাজ্যে ক্ষমতায় আসে, ভারত যদি হিন্দু রাষ্ট্র ঘোষণা করে, তবুও তারা মুসলমানদের তারাই দিতে পারবে না বা দিবে না। দুইটা, একটা হলো তারা দিবে না, আর হলো দিতে পারবে না, দুইটাই সত্য। 25 কোটি মানুষ কোথায় পাঠাবেন আপনি? কোথায় পাঠাবেন বলেন? আর এরা তো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো কৌশল নিতে পারবে না যে এমন চিকনে মায়ের দিবে, এমন জামাই আদর করবে যে জামাই ঘর বাড়ি ছেড়ে, সংসার ছেড়ে মেয়ে তালাক দিয়ে চলে যাবে, যেটা বাংলাদেশে পাকিস্তানে ঘটে। ভারতের ততটুকু বুদ্ধি নাই, এদের চাণক্য নীতি বেশি, চাণক্য নীতি।
বাংলাদেশে আবার লোক মুসলমান পাকিস্তান চাণক্য নীতি বুঝে না, কিন্তু এরা এমন একটা নীতি বুঝে, জামাই আদর নীতি। এরা হিন্দুদের এত সুন্দর জামাই আদর করে পুরো বাংলাদেশ খালি হয়ে যায়, পাকিস্তান খালি হয়ে যায়। এই নীতি যদি আবার নিতে পারে ভারতে, তাহলে দেখবেন চলে যাবে। পিটাবে না, মারবে না, গালিও দিবে না, একলাই চলে, এমন কিছু করবে একলাই চলে যাবে, তাওয়াটা একটু গরম করে দিবে, একলাই চলে যাবে। কিন্তু ভারত তো 25 কোটি মানুষ আপনি কোথায় পাঠাবেন? আর পারবেন না, কারণ ভারতের যে বিরোধী দল আছে সে শক্তি, এটা কি বাংলাদেশ পাইছেন যে সরকারি দল বিরোধী দল একই রকম চিন্তা করে? ভারতে অনেক বিরোধী দল আছে, তাদের জন্য আপনি পারবেন না। হিন্দুরাই দাঁড়িয়ে যাবে, হিন্দুদের যদি বিজেপি বের করে দিয়ে হিন্দুরাই দাঁড়িয়ে যাবে, কোটি কোটি হিন্দু তাদের পক্ষে। কিন্তু বাংলাদেশে কোন হিন্দুদের যে তার অত্যাচার করে আপনি মুসলমানদের দাঁড়াইতে দেখেন, পাবেন না খুঁজে আপনি। এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের পার্থক্য। জি।